ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করবে তোমাদের বাংলা প্রশ্ন ঠিক কোন অংশগুলো থেকে হয়, বাংলার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়, আজকের এই ক্লাস দেখলে তুমি বিস্তারিত বুঝতে পারবে। আজকের এই ক্লাসে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করব যে বাংলা প্রশ্ন ঠিক কোন কোন অংশ থেকে বিগত বছরগুলোতে এসেছে, কোন ক্যাটাগরির প্রশ্ন তুমি পাবা বিগত বছরগুলোতে এসেছে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো চলো শুরু করি। আমরা প্রথম শুরু করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 25-26 সেশনে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। আমাদের যে প্রথম যে প্রশ্ন দেখো, খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাহলে এটা যদি আমরা টপিক বলি তাহলে আমরা এক কথায় বলবো যে এটা হচ্ছে বিরোচন অংশ। বাংলা বিরোচন অংশ। বিরোচন অংশ বলতে আমরা এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, এই জিনিসগুলোকে বোঝাচ্ছি। তো এই যে বিরোচন অংশের কোন বিষয়টা থেকে প্রশ্ন এসেছে? বিপরীত শব্দ। অর্থাৎ বিপরীত শব্দ তোমাকে পড়তে হবে। সি ইউনিটের জন্য বিপরীত শব্দ খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে। এখন খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এই প্রশ্নটা বিগত বছরে হয়তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তুমি যদি প্রশ্ন ব্যাংক সমাধান করা শুরু করো, দেখবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা অনেকবার এসেছে। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সিংহ দ্বার। পরবর্তী প্রশ্নে যাব আমরা। অভ্যুত্থান শব্দটি কোন উপায়ে গঠিত? সন্ধি, সমাস, প্রত্যয়, অনুসর্গ। এটা হয়তো আমি শব্দ গঠনের নানা উপায় লিখতে পারি টপিক, বাট এভাবে না লিখে তুমি যখন সন্ধি নিয়ে পড়বা তখন দেখবা যে অভ্যুত্থান শব্দের সন্ধি বিচ্ছেদটা অনেকবার পরীক্ষায় এসেছে। এই নিয়মের যে সন্ধি বিচ্ছেদগুলো আছে এগুলো অনেকবার পরীক্ষায় এসেছে। অভ্যুত্থান দেখলেই অটোমেটিক্যালি তোমার মাথায় যে এর সন্ধি বিচ্ছেদ, এটা অভিযোগ উত্থান, তোমার মাথায় এমনি চলে আসবে যখন তুমি টপিকগুলো সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করবা। তো এটা কোন উপায়ে গঠিত হয়েছে? সন্ধি দিয়ে গঠিত হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? দেখো এই যে প্রশ্নটা, এটা কিন্তু আসলে একাডেমিকেও এত সহজ প্রশ্ন আসে না। যে লাল সালু উপন্যাস একদিনের জন্য পড়েছে সেও এটা পারবে, কেননা কোনো উপন্যাস পড়ার প্রথমেই তো আমরা ওই উপন্যাসের মূল বা কেন্দ্রীয় চরিত্র কোনটা সেটা দেখার চেষ্টা করি। তো এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে এটা টপিক যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু উপন্যাস থেকে প্রশ্ন এসেছে। তো লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র ছিল কে? আমরা জানি যে মজিদ ছিল প্রধান চরিত্র। পুষ্প শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? এই প্রশ্নটাও এসেছে কিন্তু বিরোচন থেকে। তো বাংলা বিরোচনের কোন অংশ থেকে এসেছে? সমার্থক শব্দ থেকে। এখন সমার্থক শব্দের ক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা খেয়াল করবে, এখানে কিন্তু বলছে পুষ্প শব্দের সমর্থক শব্দ নয় কোনটি। অনেকেই পরীক্ষায় তাড়াহুড়ার ক্ষেত্রে ওই নয় যেন শব্দটা আবার খেয়াল করতে পারে না। দেখো, করুবক, সুমন, কুসুম, এই তিনটাই আসলে পুষ্প শব্দের সমর্থক শব্দ। এই তিনটাই কি? তিনটাই হচ্ছে পুষ্প শব্দের সমর্থক শব্দ। কিন্তু পাদপ অর্থ কি? উদ্ভিদ বা বৃক্ষ। উদ্ভিদ বা বৃক্ষ। তাহলে এইটাই হচ্ছে কি এখানে সঠিক সঠিক উত্তর। পরেরটা যাবো আমরা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? তাহলে প্রশ্নের টপিক হচ্ছে কবি ও লেখক পরিচিতি। কবি ও লেখক পরিচিতি। অর্থাৎ সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তোমাদের কবি ও লেখক পরিচিতি ভালো করে পড়তে হবে। দেখো, চোরাবালি। চোরাবালি লিখেছেন কিন্তু বিষ্ণু দে। কে লিখেছেন? বিষ্ণুদের একটা কাব্যগ্রন্থ। এই যে ডাকঘর, অচলায়তন, এই দুইটাই কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু এই দুইটাই কি? নাটক। এই দুইটাই কি? নাটক। চোখের পালি, এটা রবীন্দ্রনাথের উপন্যাস, এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। কোনটি মৌলিক বিশেষণ? প্রশ্নের টপিক হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী। মৌলিক বিশেষণ কোনটা? যেগুলোতে কোনো প্রত্যয়, উপসর্গ কিছুই যুক্ত হয় নাই, সেইগুলোই কি মৌলিক বিশেষণ। আমরা যদি এখানে দেখি ফুটন্ত, এখানেও প্রত্যয় যুক্ত হয়েছে, সুপ্ত এখানেও যুক্ত হয়েছে, গুণী এখানেও যুক্ত হয়েছে, কিন্তু কালো এই শব্দে কোনো প্রত্যয় যুক্ত হয় নাই। এটাই কি? মৌলিক বিশেষণ। অর্থাৎ তুমি শব্দগুলো দেখলেই বুঝতে পারবা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? খুবই সহজ একটা প্রশ্ন। অর্থাৎ কোনো কবিতা পড়তে গেলে আমরা কিন্তু কবিতার পাঠ পরিচিতি সবাই পড়ি, অবশ্যই পাঠ পরিচিতি এটা সবাই পড়ি। খুবই সহজ প্রশ্ন এসেছে, কিন্তু এখানে ডিপ কোনো প্রশ্ন আসে নাই। তো পাঠ পরিস্থিতিতে আমরা দেখবো যে বিদ্রোহী কবিতাটা কোথায় বা কোন ছন্দে রচিত হয়েছে। এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কবিতা পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই দেখতে হবে যে ওই কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়, কোন ছন্দে রচিত হয়েছে, এই জিনিসগুলো পড়তে হবে। অম্বু শব্দের অর্থ কি? এই প্রশ্নটা তা কিন্তু আমরা পাবো সমার্থক শব্দে। অর্থাৎ এটাও কিন্তু বিরোচনের অংশ। অর্থাৎ বিরোচন থেকে আমরা অলরেডি দেখলাম যে সমার্থক শব্দ থেকে দুইটা প্রশ্ন এসেছে, এর পাশাপাশি আবার বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে। এখন আবার শব্দ অর্থ চাইলেও কি এটা কিন্তু সমার্থক শব্দে আমরা পাবো। অম্বু শব্দের অর্থ কি আমরা জানি? পানি। কি? পানি। পরবর্তী প্রশ্ন দেখো, বর্গীয় জ ইংরেজ যুক্ত বর্ণটি কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে? ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ। এই যে প্রশ্নটা, এটা তুমি ক্লাস 3-4 এর বাচ্চাদেরকে দিলে তারাও পারবে খুবই সহজে একটা জিনিস। কিন্তু এটা
কি হবে এটা? বর্গীয় যা আর ইঙ। মনোযোগ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্ধি থেকে প্রশ্ন এসেছে, সন্ধির একদম এটা বেসিক, মানে বিসর্গ সন্ধির একটা সহজ উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। প্রথমটা হবে কি? মনো, উত্তর হবে আমাদের মনো বিসর্গ যোগ। পরেরটা যাই আমরা। উপশহর শব্দটি কোন সমাজ? প্রশ্নের টপিক কি? সমাস। এই যে এটা কি উপসর্গ যুক্ত হয়েছে, প্রথমে কি উপসর্গ যুক্ত হয়েছে আমাদের, এটা কোন সমাস? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তাহার হাসিতে গান, তাহার হাসিতে গান, তাহার কান্নাই গান, এটা কি বাক্য আমাদের? এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। এখানে দুইটা সরল বাক্য আছে, কিন্তু দুইটা সরল বাক্য আছে। এটা আমাদের কোন ধরনের বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। টপিক কি এখানে? বাক্য। তাহলে আমরা টপিকগুলো একবার একটু দেখি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। দেখো, পদ্য থেকে এসেছে ধ্বনি, বর্ণ, উপন্যাস, কবি, লেখক পরিচিতি, সমাস, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, সন্ধি, বাক্য। অর্থাৎ এই টপিকগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। এখন আমরা দেখবো 24-25-এ। তোমরা জানো যে 24-25-এ কিন্তু দুইবার পরীক্ষা হয়েছিল। একবার পরীক্ষা হয়ে প্রশ্ন বাতিল হয়েছিল, আর একবার তো পরে পরীক্ষা হলেই। তো আমরা 24-25-এর প্রশ্নে যাই। প্রথম প্রশ্নে বলেছে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? দেখো, দ্বিস্বর ধ্বনি কি? আমরা জানি যে একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা অর্ধ স্বরধ্বনি। যে তো এখানে কি একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা অর্ধ স্বরধ্বনি যুক্ত হয়েছে। তাহলে এটা টপিক আমরা কি লিখতে পারি? ধ্বনি ও বর্ণ। উপভোগ শব্দের উপসর্গের দোত্তনা কোনটি? এটা কিন্তু একদম নতুন টেক্সট বইয়ে, যেটা নবম দশম শ্রেণী, সেখানে হুবহু এই উদাহরণটা দেওয়া আছে। দেখো, উপভোগ শব্দের উপসর্গ কি? অনুরূপ, পুরোপুরি, সম্যক, ওদিকে। এই যে সম্যক, এই সম্যক অর্থ উপভোগ করা বা প্রকৃষ্ট কোনো কিছু, এই টাইপের অর্থ দেয়। ধন্যাত্মক দ্বিত্ব কোনটি? ধন্যাত্মক দ্বিত্ব কোনটি? কোনো বস্তু বা কোনো বিশেষ কিছুর আওয়াজ, ধ্বনি, এগুলোই কি ধনাত্মক দ্বিত্ব। অর্থাৎ দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন কিন্তু একবার এসেছে। এখানে কাপড় চোপড় পাকাপাকি, যে টপাটপ, কোনো কাজ দ্রুত যদি হয়, মানে দ্রুত কোনো কাজ করার যে গতি, সেই জিনিসটাই কিন্তু মানে টপাটপ শব্দ দিয়ে আমরা ব্যবহার করি। যৌগিক শব্দের উদাহরণ কোনটি? তাহলে শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ। এখানে টপিক কি? শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ। এখন আমরা দেখো, আমরা জানি যে যৌগিক শব্দ কোনগুলোকে বলে? যে শব্দের উৎপত্তিগত অর্থ প্লাস ব্যবহারিক অর্থ একই থাকে, ব্যবহারিক অর্থ একই থাকে, সেগুলোই কি যৌগিক শব্দ হলে। গবেষণা, এই শব্দের মূল কি? গো যোগ এষণা, অর্থাৎ কি? গরু খোঁজা। তো গরু খোঁজা কি বর্তমান অর্থে আমরা ব্যবহার করি, গবেষণা অর্থে না। আমরা বর্তমান অধ্যয়ন বলতে কি, মানে গবেষণা বলতে কি কোনো কিছু অধ্যয়ন করা, পর্যালোচনা করা বোঝা। অর্থাৎ এটা কি? রুড়ি শব্দ। তাহলে এটা উত্তর আছে না। চিকামারা, চিকামারা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, তোমরা দেখবা। চিকামারা এই শব্দটা শুরুও হয়েছিল এই যে দেয়ালে লিখন দিয়ে, বর্তমানেও এই অর্থেই ব্যবহৃত হয়। তো এখানে যৌগিক শব্দের উদাহরণ হচ্ছে চিকামারা। উদ্বারী শব্দের অর্থ কি? এই প্রশ্নটা এসেছে তোমাদের টেক্সট বইয়ের একটা কবিতা ঐকতান থেকে, যদিও এই কবিতাটা এখন সিলেবাসভুক্ত নয়, আগে ছিল টেক্সট বইয়ের সিলেবাসভুক্ত। তো উদ্বারী শব্দের অর্থ হচ্ছে উপরে প্রকাশ করে দাও। পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি? যে সমর্থক শব্দ নয় কোনটি? সমর্থক শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায়। আমরা দেখলাম যে গত বছরও প্রশ্ন এসেছে সমর্থক শব্দ থেকে, 24-25-এও কিন্তু প্রশ্ন এসেছে। তো অচল, পর্বত। মেদিনী অর্থ কি? মেদিনী অর্থ পৃথিবী। মেদিনী অর্থ কি? পৃথিবী। মেদিনী অর্থ কি? হ্যাঁ, বানানে কিন্তু রশ্মি হবে। মেদিনী অর্থ কি? পৃথিবী। আর বাকিগুলোই পর্বতের সমর্থক শব্দ। নিচের কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয়, এই টাইপের প্রশ্নও কিন্তু সেই সমর্থক শব্দের প্রশ্ন। এটা কি? সমর্থক শব্দের প্রশ্ন। অর্থাৎ তিনটা শব্দই একই অর্থ দিবে, আর অন্য একটা শব্দ কি? অন্য একটা বিপরীত অর্থ দিবে। দেখো, ঘন, জিমত বা ঋত, তিনটাই মেঘ অর্থ দেয়। তিনটাই কি? মেঘ অর্থ দেয়। জলধে, এটা কি? আমার সমুদ্র অর্থ দিচ্ছে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। সে কত বড় সাহসের কাজ, বাক্যটি কোন রচনার অংশ? খুবই সহজ একটা প্রশ্ন। একটা কবিতার মানে একটা গদ্যের চরণ দিয়ে বলতেছে কোন রচনার অংশ। তো আমরা জানি যে বিলাসী গল্পে যে বিলাসী মৃত্যুঞ্জয়ের যে সেবা করতেছিল, এটাকে কিন্তু অনেক বড় সাহসের কাজ হিসেবে বলা হয়েছে। তো সে কত বড় সাহসের কাজ কোন রচনার অংশ? এটা বিলাসী। বিলাসী। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, কথাগুলো কোন কবিতার অন্তর্গত? কবিতাকে যদি তুমি একবার পড়ো, তাহারই পরে মনে, তাহলে খুব সহজে কিন্তু তুমি এগুলো উত্তর করতে পারবে। অর্থাৎ টেক্সট বইয়ের যে গল্প কবিতা, এটা তোমাকে ভালো করে রিডিং পড়তে হবে, তাহলে তুমি উত্তর করতে পারবা। কোহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, কথাগুলো কোন কবিতার অন্তর্গত? এটা হচ্ছে তাহারই পরে মনে। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? সমাস থেকে প্রশ্ন এসেছে। উপমিত কর্মধারায় আমরা জানি যে এখানে যে তুলনা হবে, সেই তুলনাটা কি? মিথ্যা তুলনা হবে। কেমন তুলনা হবে? মিথ্যা তুলনা। যে প্রথম যে চাঁদ মুখ, মুখ কখনো চাঁদের মতো হইতে পারে? পারে না। এটা কি? একটা মিথ্যা তুলনা। এখানে উত্তর কোনটা হচ্ছে? প্রথমটাই আমরা উত্তর পেয়ে গেছি। পরেরটা দেখো, অপরিচিত গল্পে নিচের কোন স্থানের উল্লেখ নেই? আন্দামান দ্বীপ আছে, কন্যাগর আছে, কানপুর আছে, তিনটাই আছে, কিন্তু কামাখ্যার কথা কিন্তু বলা নেই। এটাই উত্তর। তাহলে এই প্রশ্নটা নেওয়া হয়েছে কিন্তু গদ্য থেকে। পরিভাষার ক্ষেত্রে কোনটা ভুল
দেখতে হবে ক্যানন, প্রশংসা, ক্রিস্পি, বেদয়ে, ইন্ডেক্স, নির্ঘণ্টব, নিষিদ্ধ, এই তিনটাই কিন্তু ঠিক আছে। বাট আমার ক্যানন অর্থ কিন্তু প্রশংসা অর্থে বোঝায় না, এটা নীতি অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? নীতি অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি কোন কোন টপিক থেকে প্রশ্ন ছিল। দেখো, গদ্য পদ্য থেকে ছিল ধ্বনিবর্ণ, উপসর্গ, দ্বিরুক্তি শব্দ, শব্দ শ্রেণী বিভাগ থেকে সমার্থক শব্দ, সমাস, পারিভাষিক শব্দ। অর্থাৎ আমাদের এই টপিকগুলোও কিন্তু 24-25-এর মতো 25-26-এও ছিল। এখন আমরা 24-25-এর বাতিল হয়েছিল যে প্রশ্ন, সেটা দেখি। দেখো কোনটাতে ব ফোলার উচ্চারণ বহাল আছে, ব ফোলার উচ্চারণ বহাল আছে। এই টাইপ প্রশ্ন দেখলে আমরা, মনে করো কোনোদিন তুমি এই টাইপ প্রশ্ন দেখো নাই, বাট তুমি চেষ্টা করবে শব্দগুলো উচ্চারণ করার, দেখবা যে যথায় ব ফোলা উচ্চারণ হচ্ছে সেটাই উত্তর। অর্থাৎ বহাল আছে মানে কি, ব ফোলা উচ্চারণ হবে। দেখো বিধ্বস্ত, এখানে বয়ের কোনো উচ্চারণ নাই। উদ্বেগ, এখানে কিন্তু বয়ের উচ্চারণ হচ্ছে, এখানে কি ব ফোলার উচ্চারণ হচ্ছে। সত্য, দ্বন্দ্ব, এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে না। কোন শব্দটি শুদ্ধ? অদ্যাবধি শব্দটা শুদ্ধ, এটা শুদ্ধ। অনুমান নির্ভর, দেখো এই শব্দটা যদি এভাবে লেখা থাকতো একসাথে তাইলে ঠিক হইতো, এই শব্দটা যদি একসাথে লেখা থাকতো তাইলে এটা ঠিক হইতো। অন্তর্ভুক্ত, এখানে কিন্তু রস্যু হবে, আকাঙ্ক্ষাতে আমরা জানি এখানে কি ক্ষীয় হবে। পরেরটা, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এক কথায় কি বলে যে প্রত্যুদ্গমন। এই যে এটা কি এক কথায় প্রকাশ, এক কথা। অর্থাৎ বিপরীত শব্দ সমার্থক শব্দের মতো কিন্তু এক কথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসবে পরীক্ষায়। কোনটি মৌলিক শব্দ যে শব্দটাকে কি ভাঙা যাবে না আর, এটাই কি মৌলিক শব্দ। অর্থাৎ কি সেখানে কোনো প্রত্যয়, বিভক্তি, মানে উপসর্গ কিছুই ব্যবহৃত হয় না। এই যে চাঁদ শব্দটা কি, এটা মৌলিক শব্দ, এখানে প্রত্যয় ব্যবহৃত হয়েছে, এখানে উপসর্গ ব্যবহৃত হয়েছে, এখানেও প্রত্যয় ব্যবহৃত হয়েছে, তাহলে এগুলো কি যৌগিক শব্দ। বুদ্ধিমানের বিশেষ্য পদ কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই টপিকটা কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী। বুদ্ধিমানের বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধি, বুদ্ধিমত্তা, দুইটাই সঠিক। পরেরটাতে যাই, সোনার তরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? মাঝিকে কিসের প্রতীক বলা হয়েছে? এটা সোনার তরী কবিতা থেকে নেওয়া হয়েছে। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। আর সৃষ্টিকর্ম কি? সোনার ধান হচ্ছে সৃষ্টিকর্মের প্রতীক। সোনার ধান হচ্ছে সৃষ্টিকর্মের প্রতীক। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। কোন ধরনের বাক্য এটা? জটিল বাক্য। কোন ধরনের বাক্য এটা? জটিল বাক্য। মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে এসেছে। গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়? একটা প্রশ্ন আমরা দেখেছিলাম, অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়। অভ্যুত্থান শব্দটি কি সন্ধি দ্বারা গঠিত হয়েছে। আর এখানে কি চেয়েছে? গণ অভ্যুত্থান। এটা হচ্ছে কি সমাস সাধিত সমাস। এটার ব্যাস বাক্য কি? গণের অভ্যুত্থান, গণের অভ্যুত্থান। কোন শব্দটি অপপ্রয়োগে দুষ্ট নয়? নির্দোষী, এটা অপপ্রয়োগ, এখানে কি হবে? নির্দোষ হবে। দৈন্যতা, দৈন্য হবে। শুধুমাত্র, শুধু হবে বা মাত্র, তুমি যেটাই বলো, দুইটা একসাথে লিখতে পারো না। উদ্বেল, এটা ঠিক আছে। বৈষম্য বিরোধী কোন সমাস দ্বারা গঠিত? বৈষম্য বিরোধী দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। দেখো বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরোধী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথা থেকে কি বলে? যে নবৌরা কি, সাম্প্রতিক সময় বিয়ে হয়েছে যেমন নারী। আর অবিরা কি হচ্ছে? অবিরা কি? যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথা থেকে কি বলা হয়? অবিরা। এখানে আমরা কিন্তু দেখলাম দুইটা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এখানে এই যে টপিক বিশ্লেষণ দেওয়া আছে, পদ্য থেকে প্রশ্ন এসেছে, উচ্চারণ, শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাক্য, এই বিষয়গুলো থেকেই এখানে কিন্তু প্রশ্ন ছিল। এখন আমরা দেখবো 23-24। দেখো, নিম উপসাগরটির অর্থদত্ত নাকি? নিম অর্থ কি? যে নিম রাজি, এই শব্দটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। নিম রাজি কি মানে? অর্ধেক রাজি, মানে পুরোপুরি রাজি না। এটা কি উপসর্গ থেকে প্রশ্ন এসেছে? এটা অর্ধেক। দেশপ্রেম শব্দের সঠিক উচ্চারণ কোনটি? দেশপ্রেম, উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে, উচ্চারণ। দেশপ্রেম, এই যে এটাই সঠিক উত্তর, দেশপ্রেম। প্রথমটা লিখছে দেশপ্রেম, এটা হয়নি। দেশপ্রেম, এটা হয়নি। দেপ্রেম হয় নাই। 18 বছর বয়স বাঁচে কিসে? একদম কবিতার লাইন। 18 বছর বয়স বাঁচে কিসে? বেদনায়, দুর্যোগে আর ঝড়ে, আঘাতে, অসহ্য বেদনায়। দেখো 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, ড্যাশ থাকাটা দোষের। বাক্যটি শূন্যস্থানে কি বসবে? রাগ, জেদ, খেদ, তেজ। একদম গদ্যের লাইন। বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক, তেজ থাকাটা দোষের, তেজ থাকাটা দোষের। কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন? হিমালয় অতিক্রান্ত, সুরভিত, অতি বিলম্বিত। কবির পূর্বপুরুষ, একদম কবিতা লাইন। কোন কবিতা লাইন এটা?
আমরা যদি আমি কিংবদন্তির কথা বলছি কবিতা পড়ি, সেখান থেকে কিন্তু প্রশ্নটা নেওয়া হয়েছে। কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। কেমন পাহাড়ের কথা বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। নিচের কোনটি বাহুল্য দোষে দুষ্ট? দেখো বাহুল্য দোষ কি, মানে অতিরিক্ত শব্দ ব্যবহার করতেছি আমি, অর্থাৎ যেটা একটা ব্যবহার করলেই হয়তো, কিন্তু আমি কি অন্য আরেকটা শব্দ সেখানে নিয়ে আসতেছি। যেমন সকল ছাত্রগণ, গণ যখন আমি ব্যবহার করতেছি তখন মানে কি সেখানে সবাই ইনক্লুডেড আছে, আলাদা করে কি আবার সকল ব্যবহার করার দরকার নেই, বা সকল ছাত্র লিখলে কি আলাদা করে আবার গণ লেখার দরকার না। এটা কি বাহুল্য দোষে দুষ্ট। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের প্রশ্ন। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সাহেব, বেয়াই, কবিরাজ। এখানে উত্তর হবে কি কবিরাজ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? অপচয়, নির্ভয়, বিস্ময়, প্রত্যয়। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। বিপরীত শব্দ থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসতে দেখা যায়। মময় এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতের অনতুর্য। পঙ্কুক্তিটা প্রতিফলিত হয়েছে কবির প্রেম ও আত্মজাগরণ, কবির প্রেম ও বিনাশী সত্তা, কবির প্রেম ও সংশয়, কবির বিনাশী সত্তা, আত্মজাগরণ। উত্তর হবে কবির প্রেম ও বিনাশী সত্তা। অর্থাৎ এই যে এখানে বাঁকা বাঁশের বাঁশরি হচ্ছে কি প্রেমের প্রতীক, বাঁকা বাঁশের বাঁশরি হচ্ছে কি প্রেমের প্রতীক, আর রণতুর্য কি তার বিনাশী সত্তা বা দ্রোহী মনোভাব। মাটি দিয়ে গড়া এক কথায় কি বলা হয়? এটাও এক কথায় প্রকাশ, অর্থাৎ বিলোচন থেকে এসেছে। মাটি দিয়ে গড়া এক কথায় প্রকাশ হচ্ছে মৃন্ময়। শত্রুর আভাস পাওয়া হরিণের পাওয়ায়, আর হরিণের চোখের এর মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। কার চোখ? এখানে জমিলার চোখের কথা বলছে। আমরা যদি লাল সালু উপন্যাস পড়ি, উপন্যাসের একদম শেষের দিকের অংশে কিন্তু আমরা এটা পাবো। শুদ্ধ বানান কোনটি? এখানে বানান শুদ্ধ করতে হবে কোনটা? এই যে পুরস্কার বানান কিন্তু ঠিক আছে, তিরস্কার বানানে কিন্তু এখানে দন্তস্ব হবে, দন্তস্বয় ক হবে। পরিষ্কার বানানে কি হবে? মধ্যাহ্নস্য ক হবে। আবিষ্কার বানানে কি? মধ্যাহ্নস্য ক। আমরা জানি কি অ বা আ, অ বা তৎসম শব্দের ক্ষেত্রে অ বা আ এর পরে কি হবে? দন্তস্বয় ক হবে। আর অন্য ক্ষেত্রে কি? মধ্যাহ্নস্য ক। এই যে এখানে কি আছে? র এর সাথে অ আছে, তাহলে এখানে কি হবে? দন্তস্বয় ক হবে। এখানে রস্যি আছে, তাহলে এখানে কি? মধ্যাহ্নস্বয় ক। এখানে রস্যি আছে, তাহলে কি? মধ্যাহ্নস্য ক। আচ্ছা, তো এই ছিল প্রশ্নের টপিক, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। মোটামুটি যদি আমরা দেখি এই বিগত 3 বছরের, যেখানে আমরা দেখলাম গদ্য পদ্য থেকে খুব সহজ সহজ কিছু প্রশ্ন থাকে, যেখানে পাঠ পরিস্থিতি, কবিতার লাইন বা গল্পের লাইন দিয়ে জিজ্ঞাসা করে, এইটাই প্রশ্ন থাকে। বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সমর্থক শব্দ, এগুলো থেকে প্রশ্ন থাকে। আর বেসিক কিছু সমাস সন্ধির প্রশ্ন থাকে, যেগুলো কোনো কঠিন প্রশ্ন কিন্তু না, খুবই সহজ সহজ প্রশ্ন। অর্থাৎ এই টপিকগুলো যদি তুমি একটু ভালো করে পড়ো, তাহলে সি ইউনিটের বাংলার জন্য কিন্তু তুমি খুব সহজেই 12তে 12 নম্বর পাইতে পারো। এখানে 12তে 12 নম্বর পাওয়া কিন্তু তোমার খুব কঠিন কোনো কিছু না। তুমি যদি একটু নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে এমসিকিউ অংশে তুমি খুব সহজেই 12তে 12 পাবে। এখন আমরা দেখবো যে রিটার্নের প্রশ্ন কেমন হয়। রিটার্নে তোমাদের 2টা আইটেম থাকবে, তুমি তো অবশ্যই তোমরা জানো, সিলেবাসে দেওয়াই আছে। 4টা থাকবে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে, আর 4টা থাকবে কি তোমার অনুবাদ, অর্থাৎ ইংলিশে থাকবে, তোমাকে কি করতে হবে? বাংলায় অনুবাদ করতে হবে। দেখো শুদ্ধ বাক্য শুদ্ধ করতে বলছে, বানান ভুল দূষণীয় হবে না, এখানে কি হবে? দূষণীয়। বানান ভুল দূষণীয় হবে, তাহলে কি হবে? দূষণীয়। এরকম লজ্জাকর, লজ্জাকর, এই দেখো লজ্জাস্কর হবে না, এটা কি হবে? লজ্জাকর হবে। এটা কি হবে? লজ্জা কর। কেবল মাত্র, কেবল আবার মাত্র দুইটা আমরা একসাথে ব্যবহার করতে পারবো না, আমি কেবল ব্যবহার করলে হইতো, আবার মাত্র ব্যবহার করার দরকার নাই। দারিদ্রতা হবে না, কি হবে? দারিদ্র। কেবল দারিদ্র নয়, বাংলাদেশের প্রধান সংকট এখন শিক্ষা ব্যবস্থা। তাহার অত্যাচারে জনগণ সদা সর্বদা, সদ্য আবার সর্বদা ব্যবহার করার দরকার নেই, যে কোনো একটা ব্যবহার করব। সশঙ্কিত হবে না, শঙ্কিত হবে, কিন্তু শঙ্কিত বানানে কি? শঙ্কিত বানানে কিন্তু উময় ক হবে, এই যে শঙ্কিত। পরেরটা যাই আমরা। এবার হচ্ছে অনুবাদ। দেখো অনুবাদ যখন আমাদের পরীক্ষায় আসবে, তখন অনুবাদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অনুবাদের ক্ষেত্রে অর্থ অনুযায়ী দুই একটা শব্দ আমাদের অনেকেরই পরিবর্তন হইতে পারে, এটা কোনো বিষয় না। অনুবাদের ক্ষেত্রে একাধিকভাবে আমি অনুবাদ করতে পারি। প্রথমটা বলছে ইট ইজ হাই টাইম উই টুক কনক্রিট স্টেপ টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। কি? এটাই উপযুক্ত সময় বা ভালো সময় এসেছে বা প্রয়োজনীয় সময় এসেছে কি, যে জলবায়ু নিয়ন্ত্রণ বা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের কি জরুরি পদক্ষেপ নিতে হবে বা কৌশলগত পদক্ষেপ নিতে হবে। এ পারসনস ক্যারেক্টার ইজ রিভেলড নট থ্রু ওয়ার্ডস বাট থ্রু অ্যাকশন। মানে কি একটা মানুষের প্রকৃত চরিত্র কি তার কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে ফুটে ওঠে। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে নয়, তার কাজের মাধ্যমে ফুটে ওঠে। এভরি ডন ওপেন্স দ্য ডোর টু নিউ অপরচুনিটি ইফ অনলি উই ক্যান সি দেম। অর্থাৎ কি প্রত্যেকটা ব্যর্থতাই কি নতুন ভোরের শুরু হয়, যদি তুমি কি সেটাকে দেখতে পাও। অর্থাৎ কি তোমার ব্যর্থতা একবার আসলেই কি তোমাকে থেমে থাকা যাবে না, তোমাকে আবার কি নতুন ভোরের একটা স্বপ্ন কিন্তু তোমাকে দেখাচ্ছে। সামটাইমস গিভিং আপ
নট মিনস ডিফেক্ট, ইট শোস ম্যাচুরিটি। কিছু কিছু সময় কি ব্যর্থতা মানে পতন দেখায় না, এটা কি মানে পরিপক্কতার পরিচয়। অর্থাৎ কিছু কিছু সময় ব্যর্থ হয়েও কি পরিপক্কতার তোমার পরিচয় দেওয়া সম্ভবপর হয়। অর্থাৎ এখানে কিন্তু এগুলো বিগত বছরের মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বা বিভিন্ন চাকরির পরীক্ষার যে অনুবাদগুলো আছে, তুমি যদি এই জিনিসগুলো একটু ভালো করে দেখো তাহলে দেখবে অনুবাদও তুমি কমন পাইতে পারো। আর অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের যেটা, এটা তো হুবহু তোমার এইচএসসি টেক্সট বইয়ের মানে এইচএসসি যে সিলেবাসভুক্ত অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ ছিল সেখানে কিন্তু হুবহু এই জিনিসগুলো তুমি পড়ে এসেছো। এখন আমরা 24-25 লিখিত একটু দেখি। দেখো প্রথমটা বলছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এটা হুবহু মানে প্রবাদ বাক্য, কি প্রয়োজনই উদ্ভাবনের জননী। টুডে ইজ নট ইয়েস্টারডে, টুমরো উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে। তার মানে কি আজ গতকাল নয়, আবার কি আগামীকাল আজকের চেয়েও ভালো হবে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপশন অ্যান্ড এক্সপ্রেশন। সবার কি সবার প্রত্যেক মানুষেরই কি মানে কোনো কিছু চয়েস করার মানে কোনো কিছু গ্রহণ করার এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। কি আছে? মত প্রকাশের স্বাধীনতা আছে, কোনো কিছু গ্রহণ করার ইচ্ছা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। পরেরটা দেখবো আমরা। দেখো সায়েন্স হ্যাজ ডেলিভার্ড মেনি সিগনিফিক্যান্ট ব্রেক থ্রুজ টু অ্যাডভান্স হিউম্যান সিভিলাইজেশন। মানে মানব সভ্যতার অগ্রগতিতে কি করতেছে? বিজ্ঞান যুগান্তকারী বেশ কিছু পরিবর্তন বা সাফল্য এনে দিয়েছে। এখন আমরা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের বেশ কিছু প্রশ্ন দেখবো। দেখো অদ্ভুত কাণ্ড, ভূতের বেগার খেটেই তার জীবন শেষ হলো। ভূতের বেগার খেটেই তার জীবন শেষ হলো। এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে কিন্তু বেকার হবে না, কি ভূতের বেগার খেটে কি হবে? বেগার খেটে। দেখো ভুল সংশোধন করতে গিয়ে শিক্ষার্থীকে নির্ভুল জবাব দিল। ভুল বানান কিন্তু এখানে ভুল আছে। কি আছে? ভুল বানানে ভুল আছে, শিক্ষার্থী বানানে ভুল আছে, শিক্ষার্থীটি বানানে কিন্তু ভুল আছে। পরেরটা দেখি আমরা। গুছিয়ে কথা বলতে পারে না বলেই তার সব কথাগুলো এলোমেলো হয়ে যায়। কি হয়ে যায়? এলোমেলো হয়ে যায়। পরিচ্ছদ অর্থ অধ্যায়, পরিচ্ছেদ মানে পোশাক, এটা উল্টো হয়ে গেছে। পরিচ্ছদ অর্থ কি? পোশাক। পরিচ্ছদ অর্থ পোশাক, আর পরিচ্ছদ অর্থ কি? অধ্যায়। পরিচ্ছদ অর্থ কি? অধ্যায়। আচ্ছা, তো এই ছিল আমাদের রিটার্ন সমাধান এবং এমসিকিউ সমাধান। তোমাদের রিটার্নের তো ফিক্সড সিলেবাস, এখানে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে তোমার 4টা প্রশ্ন থাকবে এবং অনুবাদ থেকে তোমার 4টা প্রশ্ন থাকবে। আর বাংলার এমসিকিউ এর জন্য কি পড়তে হবে সেটা তো আমরা দেখালাম। আমরা এখন থেকে চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা টপিক, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে এগুলোর জন্য ফ্রি ক্লাস, তাছাড়া আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য তো প্রত্যেকটা টপিকের বিস্তারিত ক্লাস, পরীক্ষা সবকিছুই থাকবে। তো তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।